শুভেচ্ছা। দুপুরের মাঝখানে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিপা আফরোজ। শুরুতেই শিরোনাম। সর্বস্তরের হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। মরদেহ ঢাকা মেডিকেলে হস্তান্তর। ভারতে জঙ্গি তৎপরতার সাথে বাংলাদেশি কারো জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং মানিকগঞ্জে শিল্প কারখানা বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী পানি, হুমকিতে জীববৈচিত্র্য, বাড়ছে নানা রোগের প্রকোপ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বস্তরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন ভাষা আন্দোলনের অগ্রপথিক আব্দুল মতিন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ হস্তান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগার থেকে দুপুর 12টায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলের সামনে আমতলায়, যেখানে 52 21 ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে আন্দোলনরতদের মিছিলে গুলি চালিয়েছিল পুলিশ। সেখান থেকে আব্দুল মতিনের কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে প্রথমে তার মরদেহে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবর্তে উর্দুতে কথা বলতে হবে আমাদের, এইটা তারা প্রতিবাদ করেছিল তখন। সেই প্রতিবাদের কারণে কিন্তু আজকে আমরা সত্যি কথা বলতে গিয়ে আজকে আমরা বাংলা কথা বলি। ভাষা আন্দোলনের ব্যাপারে আমাদের যে আন্তর্জাতিক যে বলা হয় যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সবকিছু হয়েছে, কিন্তু ভাষা আন্দোলনের ব্যাপারে আমরা যেটা করেছিলাম আন্দোলন আর বাস্তবায়িত হয়নি। ভাষা সংগ্রামীদের প্রতি মানে সাহায্যের হাত বাড়াননি, প্রয়োজন যাদের ছিল তাদের অন্তত সাহায্যের দরকার ছিল, সেটা তারা করেন। শিক্ষক তুল্য মানুষ তিনি, এই জাতির নানা কান্তি লগ্নে তিনি জাতিকে শিক্ষা দিয়েছেন, জাতিকে পরামর্শ দিয়েছেন। দর্শক, শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাজহার মিলন। সেখানকার খবর জানাতে তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মাজহার, আমরা তো জানি যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে, তো আপনি একটু জানাবেন যে মরদেহ হস্তান্তরের সময় পরিবারের পক্ষ থেকে আসলে কারা কারা উপস্থিত ছিলেন? নিপা, মরদেহ হস্তান্তর করেছেন তার স্ত্রী, তিনি দীর্ঘদিন যার সাথে আসলে সংসার করেছেন। সেই স্ত্রী তিনি ঘোষণা দিলেন যে আসলে 2006 সালে ভাষা সৈনিক আব্দুল মতিন যে ঘোষণা দিয়ে রেখেছিলেন, যে উইল করে গিয়েছিলেন যে তার মরদেহ হস্তান্তর করা হবে বাংলাদেশের যে মেডিকেলের যে ছাত্ররা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যারা কাজ করবেন সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সেটি আসলে 2006 সালের উইলের তার ইচ্ছা অনুযায়ী আসলে আজকে ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষের কাছে তিনি তার ভাষা সৈনিক আব্দুল মতিনের মরদেহটি হস্তান্তর করেন। এবং কিছুক্ষণ আগেই সেই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে এবং দুপুর 12টা থেকে শুরু করে টানা 2টা পর্যন্ত এই দীর্ঘ সময় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন সংগঠন তারা তাদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং সেই শ্রদ্ধা জানানো শেষে এখন সেই লাশ হস্তান্তর প্রক্রিয়া শেষে এই মুহূর্তে আসলে লাশটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে রওনা দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সেটি ঢাকা মেডিকেল কলেজে পৌঁছাবে। সেখানে শরীরতত্ত্ব বিভাগ, অ্যানাটমি ডিপার্টমেন্টে আসলে এই তার মরদেহ নিয়ে শিক্ষার্থীরা সেখানে গবেষণামূলক কাজ করবেন। নিপা, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সাধারণ মানুষের অসংখ্য সাধারণ মানুষ আসলে তার মরদেহকে ঘিরে, এই অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধীরে ধীরে ঢাকা মেডিকেল কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই যখন এটি শেষ হবে, সাধারণ মানুষরা আসলে একটি প্রশ্ন তুলছিলেন যে সাধারণ মানুষ বাংলাদেশের জাতির যে উন্মেষ, সেই উন্মেষের সূচনা হলো যদি 1952 সালের ভাষা আন্দোলন হয়ে থাকে, এই ভাষা আন্দোলনের একজন অগ্রপথিক, অগ্রনায়ক হিসেবে আব্দুল মতিনকে কেন রাষ্ট্রীয় সম্মান জানানো হলো না, এই প্রশ্নটি কিন্তু আজকে এই শহীদ মিনারে কিন্তু বারবার উচ্চারিত হয়েছে। এবং এর মধ্য দিয়ে, এই প্রশ্নের মধ্য দিয়ে আসলে এই শ্রদ্ধা জানানোর পর্ব এবং লাশ কিংবা মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটা শেষ হলো। নিপা। মাজহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহার মিলন। যাচ্ছি পরের সংবাদে।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হুদহুদ সামান্য পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর আন্দামান পেরিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যার দিকে এগোচ্ছে। বর্তমানে যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে ঝড়টি উড়িষ্যা অতিক্রম করবে 11 অক্টোবর। সেক্ষেত্রে বাংলাদেশ এখনও নিরাপদ থাকলেও যে কোনো সময় এটির দিক বদল করে এদিকেও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হওয়ার বেগে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। এটা ভেরি সিভিয়ার সাইক্লোনের রূপ নেবে আগামী কালকের নাগাদ এবং এটা উপকূলের কাছাকাছি চলে যাবে আগামী পরশুদিন সকালে 11 তারিখ সকালেই উড়িষ্যা উপকূলে চলে যাবে। ওখানে গিয়ে কিছু সময় হয়তো এটা আরো শক্তিশালী হয়ে এটা যদি কোনো পরিবর্তন হয় সেখান থেকে তাহলে হয়তো বাংলাদেশের দিকে কিছু পরিবর্তন হতে পারে, আর যদি নাই হয় তাহলে উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত এবং পাকিস্তানের বিদায়ী হাইকমিশন। সকালে তেজগাঁও কার্যালয়ে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মাইকেল ট্রিঙ্কওয়ের। সময় পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বিদায়ী রাষ্ট্রদূত। পরে পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আফরাসিয়া মেহদি হাশমি কুরেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিবেশী ভারতে জঙ্গি তৎপরতার সাথে বাংলাদেশি কোন নাগরিকের জড়িত থাকার অভিযোগ সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ সফল দাবি প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদের অর্থের উৎস জানতে এরই মধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমানে বোমা বিস্ফোরণে অর্থের যোগান দুবাই থেকে বাংলাদেশ হয়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে কিছু জানা নেই বলে তিনি জানান। সেই সঙ্গে সাঁতার কেলারি ঘটনার সম্পর্কে ভারত এখনও বাংলাদেশকে তথ্য দেয়নি বলে জানান প্রতিমন্ত্রী। অফিসিয়ালি কাগজপত্র আসলে সেগুলো আমরা যাচাই করে দেখবো। জঙ্গিদের অর্থায়ন কে করে, তো এইগুলো অনেক সময় আমরা শুনি কিন্তু সত্যতা কিংবা আমরা খুঁজে পাই না। যে কোনো তথ্যই আসুক, যে কোনো ইনফরমেশন আসুক, আমরা খুব সিরিয়াসলি দেখি এবং দেখে সত্যতা করার প্রচেষ্টা আমরা নিচ্ছি এবং নিব। মানিকগঞ্জে বিসিক শিল্পের কয়েকটি কারখানার বিষাক্ত বর্জ্যে মরতে বসেছে ধলেশ্বরী নদী। এর দূষিত পানি ব্যবহার করে নাম আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেন মাছ ধরার উৎসব চলছে ধলেশ্বরীতে, তবে তার জন্য খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না তাদের, কারণ নদীতে ভেসে উঠেছে বিভিন্ন ধরনের মাছ, আর পুরো সবাই যে যার মতন তা নিয়ে ফিরছেন ঘরে। ময়লা পানি আসে বাটির মাছ সব মইরা মেলা গেছে, শোল খাই যায়, শোল শুকলায়। এই নদীর অদূরে বিসিক শিল্পনগরী। স্থানীয়দের অভিযোগ, সেখানকার কারখানার ড্রেনের মাধ্যমে ফেলা হয় নদীতে, যার মধ্যে দুটি পেস্টিসাইড তৈরির কারখানাও রয়েছে, যেগুলি বন্ধ আছে। তারা রাত্রের অন্ধকারে এখান থেকে ডিসপাস করার পরে সমস্ত পানি নষ্ট হয়ে গেছে। তবে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, শোধনের পরেই বর্জ্য ফেলা হয় নদীতে। পৃথিবীর মাধ্যমে মানে পরিবেশ উপযোগী তৈরি করে তারপরে ফেলা হয় পানিটা। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এনফোর্সমেন্ট এন্ড মনিটরিং সেকশন আছে, যেটা আমরা এখান থেকে রিপোর্ট দিব যে তাদের যে আনট্রিটেড যে পানি সেটা বিয়ন্ড দ্য লিমিট, এবং সেখান থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা বন্ধ না করে আমরা মাধ্যমে দেবো, পরিবেশের মাধ্যমে না হলো এলাকার জনগণ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন বাধ্য করব। দূষণ থেকে রক্ষায় নদীর বুকে জেগে ওঠা চড়ে সম্প্রতি মানববন্ধন ও গণসমাবেশ, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু সংগঠন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদের ছুটি কাটিয়ে ভোগান্তির সঙ্গে করে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। জোয়াদায় টিকিট না পেয়ে যাত্রীরা ছুটছেন বাস কাউন্টারে, তবে সেখানেও মিলছে না টিকিট। উপজেলা শহরও
চিত্র। বাস ও ট্রেন কাউন্টার থেকে জানানো হয়েছে আগামী 12 অক্টোবর পর্যন্ত মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে ঢাকা টিকিট শেষ হয়ে গেছে। খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী ঈদ স্পেশাল সহ ট্রেনে দেরিতে ছাড়ছে। বাড়ি যাওয়ার টিকিট বিক্রি হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি। এদিকে কর্মস্থলে ফেরা মানুষ ফিরছেন বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষও। এদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঈদুল আজহার উৎসব এখনো চলছে। পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন পর্যটন এবং কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতি প্রেমীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের ভিন্ন জগৎ এর আনন্দে ভিন্ন মাত্রা আনতে শহর থেকে এই বিনোদন কেন্দ্রটিতে আসেন নানা বয়সী নারী পুরুষ। খুব এনজয় করলাম, আসলে ভিন্ন জগতের মতোই। ট্রেনে উঠছি, বিমানে উঠছি, ঘোড়াতে উঠছি। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ আর সবুজ ঘেরা। নরসিংদীতে এরকম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক। ঈদের আনন্দ উপভোগে সব শ্রেণী পেশার মানুষের ভিড় এখানে। দৃষ্টিনন্দন লেক, মজার সব রাইডস এর পাশাপাশি এখানকার ওয়াটার ওয়ার্ল্ডে যুক্ত করা হয়েছে বাড়তি আনন্দ। ঢাকা তো সব জায়গায় ঘুরে দেখা হয়েছে, তো এখানে আসছি, এটা দেখা হয়নি তাই। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, আমার খুব লাগছে, আমার বাচ্চারা খুবই খুশি। এখানে অনেক রাইডে চড়েছে, আমার খুব ভালো লেগেছে। অন্যান্য ওয়াটার কিংডমের মতো না, এখানে মেয়েদের জন্য আলাদা স্পেস আছে। সমুদ্রের ঢেউ, সেটা সত্যিকারের ঢেউ, মনে হচ্ছে যেন আমরা কক্সবাজার আছি। আমরা বুলেট ট্রেন, যেটা জাপানে আমরা গিয়ে চড়েছি, সেই ট্রেনের আদলতে আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে আমরা এই ট্রেনটা আমরা নিজেরা এখানে তৈরি করেছি। এদিকে মুন্সিগঞ্জের ইউরো শিশু পার্কেও নানা খেলায় মেতে উঠেছে শিশুরা। একই অবস্থা ঝিনাইদহের শিশু পার্কেও। নাগরদোলা, ট্রেন, দোলনা সহ বিভিন্ন রাইডে অংশ নিচ্ছে শিশু কিশোরেরা। সজিব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরে মাছরাঙ্গার সংবাদে এবারে বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত মাছরাঙ্গা দুপুরের সংবাদে। সাতক্ষীরার কলারোয়ায় একের ছুড়ে শিক্ষকের স্ত্রী এবং 2 শিশু পুত্রকে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার মধ্যরাতের দিকে খোলা জানালা দিয়ে ঘরের ভেতর দুর্বৃত্তরা অ্যাসিড ও পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে দাবি করেছেন শিক্ষক খলিলুর রহমান। এতে বিছানায় থাকা স্ত্রী এবং 2 শিশু পুত্রের শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।